ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট ভিডিওতে আমরা থিওরিটিক্যাল পোর্শন আমাদের যতটুকু ছিল ফ্যারাডেজ ল এবং সেই রিলেটেড সমস্ত থিওরিটিক্যাল পোর্শনসগুলো আমরা আমাদের লাস্ট ভিডিওতে শেষ করেছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা ফ্যারাডেজ ল রিলেটেড আমাদের যা কিছু নিউমেরিক্যাল প্রবলেমস, তার মধ্যে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস বা বেশ কিছু ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস আমরা ডিসকাস করব। তো সেই মানে প্রবলেমসগুলো ডিসকাস করার সময় বা করাকালীন আমি তোমাদের কতগুলো মানে ইনফরমেশন দেবো বা কতগুলো পার্টিকুলার ট্রিক বলবো, যে জায়গাগুলো মাথায় রাখলে এই পোর্শনের কতগুলো স্পেসিফিক সামস, কতগুলো স্পেসিফিক প্রবলেমস যেগুলো করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং আমি আশা করব যে তোমরা সেই সমস্ত ট্রিক্সগুলোকে ফলো করবে যাতে করে তোমাদের প্রবলেমগুলো করতে খুব সুবিধা হয়। ওকে, তো ফ্যারাডেজ ল রিলেটেড নিউমেরিক্যালসগুলোতে যাওয়ার আগে সবার প্রথমে আমি যেটা বলি যে ফ্যারাডেজ ফার্স্ট ল, সেকেন্ড ল এবং সেই রিলেটেড যে সমস্ত নিউমেরিক্যাল তোমার গুলো রয়েছে, সেই সমস্ত নিউমেরিক্যাল গুলোর কিন্তু তার জন্য রিকোয়ার্ড ম্যাথামেটিক্যাল ফর্মুলা যেগুলো, সেগুলো আমরা লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাস করে নিয়েছি। তো আজকে আমরা একদম প্রথম থেকেই নিউমেরিক্যাল প্রবলেমসে যাব এবং মাঝে মাঝে আমরা সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো আমাদের ফার্স্ট সাম দেখো। ফার্স্ট সাম তোমাদের স্ক্রিনে বলা আছে একটি কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে ক্যাথোডে 2.369 গ্রাম কপার জমা হয়। কপারের পারমাণবিক গুরুত্ব কত? কপারের পারমাণবিক গুরুত্ব কত? ক্লিয়ার? তাহলে দেখো খুব সিম্পল একটা সাম। আমরা সবার প্রথম আমি তোমাদের যেটা বলি, এটা আমাদের স্লাইড 1। সবার প্রথম তোমাকে যে ইনফরমেশনগুলো দিয়েছে দ্যাট ইজ I ইজ ইকুয়াল টু বলা আছে, অর্থাৎ কত অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি তুমি পাঠিয়েছো সেটা বলা আছে 2 অ্যাম্পিয়ার, এবং তার জন্য রিকোয়ার্ড টাইম তোমার বলা আছে 1 ঘন্টা। তা আমি আমাদের Q ইজ ইকুয়াল টু I ইন্টু টি, এবং মাথায় রাখবে এই I এর ইউনিটটা সবসময় আমাদের অ্যাম্পিয়ারে থাকবে এবং টাইমের ইউনিটটা কিন্তু সেকেন্ডে থাকবে। যখনই তোমরা এই প্রোভাইডেড অ্যাম্পিয়ার এবং টাইম থেকে কত কুলম্ব ইলেকট্রিসিটি পাস করানো হচ্ছে বা কত কুলম্ব তড়িৎ চালনা করা হচ্ছে সেইটা ক্যালকুলেট করবে, তখন আইটা অ্যাম্পিয়ার ইউনিটে থাকবে এবং টাইমটাকে কিন্তু অলওয়েজ সেকেন্ডে রাখতে হবে, কারণ কুলম্ব ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ওকে, তাহলে আমাদের 1 ঘন্টা ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে দেয়ারফর এইটুকু ইনফরমেশন থেকে আমি কিউটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমার কত হচ্ছে? 2 ইন্টু 3600, দ্যাট ইজ 7200 কুলম্ব, অর্থাৎ 7200 কুলম্ব। আমাদের যতটুকু ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আমরা কিউটাকে বার করে নিতে পেরেছি। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এইবার আমরা চলে আসবো আর আমাদের কি ইনফরমেশন প্রোভাইড করা আছে। আরেকটা ইনফরমেশন আমাদের প্রোভাইড করা আছে যে W মানে ক্যাথোডে তোমার কত গ্রাম কপার উৎপন্ন হয়েছে। বলা হয়েছে 2.369 গ্রাম কপার উৎপন্ন হয়েছে। তাহলে দেখো আগের দিন আমরা ফ্যারাডের ফার্স্ট ল আর সেকেন্ড ল এর কম্বিনেশন, ফার্স্ট ল অফ ফ্যারাডেজ এবং সেকেন্ড ল অফ ফ্যারাডেজ মানে দুটো ল এর কম্বিনেশন থেকে আমরা একটা ফর্মুলায় এসেছিলাম যেটা আমরা বলেছিলাম W ইজ ইকুয়াল টু Q ইন্টু E বাই F, তাই তো? তাহলে এখান থেকে আমি খুব সহজে E এর ভ্যালুটা বার করে ফেলতে পারি, দ্যাট ইজ W ইন্টু F বাই Q। তার মানে 2.369 ইন্টু ফ্যারাডে হচ্ছে 96500 আর Q হচ্ছে 7200। এটাকে যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আমার আনসার আসছে 31.75। অর্থাৎ আমি কপারের তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কপার ক্যালকুলেট করতে পারলাম। সেটা আমার কত বেরোলো? 31.75। সুতরাং আমি বলতে পারছি যে ইকুইভ্যালেন্ট ওয়েট
অফ কপার ইজ ইকুয়াল টু 31.75, মানে তুল্যাঙ্ক ভার তুমি পেয়ে গেলে। কিন্তু তোমাকে তো পারমাণবিক গুরুত্ব বার করতে বলেছে, তাই তো? তাহলে এবার কপারের তুল্যাঙ্ক ভারের সঙ্গে কপারের পারমাণবিক গুরুত্বের সম্পর্কটা জানতে পারলেই আমি এমটা বার করে ফেলতে পারবো। দেখো আমাদের সল্টটা দিয়েছে কপার সালফেট, অর্থাৎ তার মধ্যে আছে কি Cu2 প্লাস SO4 2 মাইনাস, Cu2 প্লাস SO4 2 মাইনাস। এবার তাহলে দেখো আমাদের এই যে Cu2 প্লাস আয়ন, এখানে কপারের চার্জ কত? +2। তাহলে আমি বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করার নিয়ম হচ্ছে মলিকিউলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট বাই চার্জ বা যোজ্যতা যেটা আমাদের রয়েছে সেটা, তাই তো? তাহলে আমাদের এই যে Cu2 প্লাস আয়নের ক্ষেত্রে বা মানে কপার সালফেটের মধ্যে যে Cu2 প্লাস আয়নটা রয়েছে বা মানে যেটা আমাদের সোর্স অফ কপার অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কপারের ভ্যালেন্সি হচ্ছে বা চার্জ হচ্ছে +2, অক্সিডেশন স্টেট হচ্ছে +2। তাহলে এক্ষেত্রে আমাদের কপারের মলিকিউলার ওয়েট কত? এই কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? কপারের অ্যাটমিক ওয়েট বাই 2। তাহলে আমি এই জায়গাটায় বলে দিতে পারছি যে কপারের ক্ষেত্রে E ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই 2, কারণ কপার তো একটা অ্যাটম, ওর ক্ষেত্রে তুমি মলিকিউলার ওয়েট পাবে না, অ্যাটমিক ওয়েট পাবে। তাহলে দেয়ারফর আমি এই জায়গাটা ক্লিন করছি। দেয়ারফর তুমি কি বলতে পারছো? অ্যাটমিক ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইনটু E, আর ইটা তুমি কত ক্যালকুলেট করলে? 31.75, তোমার হয়ে যাচ্ছে 63.5। তাহলে তোমার কপারের পারমাণবিক গুরুত্ব বা কপারের অ্যাটমিক ওয়েট কত হলো? 63.5। ক্লিয়ার? লিখে নাও। দেখো ক্লিন করছি। নেক্সট সাম তোমাদের স্ক্রিনে বলা আছে একটি লোহার কাপে 2.16 গ্রাম সিলভারের প্রলেপ দিতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত? অর্থাৎ এক্ষেত্রে আমরা যে প্রসেসটা বা এক্ষেত্রে আমরা যে ব্যাপারটা বা বিষয়টা বলছি সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বলে এটাকে, তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণ করে লোহার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার একটা কাপ, তার মধ্যে আমরা সিলভারের কোটিং করব, প্রলেপ করব। ওকে, এবার এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা বলতে হবে, স্লাইড 2 এটা আমাদের কি বলা আছে যে তোমার কতটা সিলভার দিয়ে তুমি প্রলেপ দেবে? 2.16 গ্রাম, তাই তো? এবার সিলভারের অক্সিডেশন স্টেট, সিলভারের যে কোনো সল্টে সিলভারটা বেসিক্যালি Ag+ আয়ন হিসাবে থাকে, তাই তো? এবার এই Ag+টা যদি তোমার Ag হয়ে ডিপোজিটেড হয়, তাহলে সেক্ষেত্রে ওকে কটা ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে? 1 মোল ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে, তাই তো? মানে দেখো এখানে আমার এই যে এটা 1, তার মানে এটা তো 1 গ্রাম আয়ন, অর্থাৎ এই জায়গায় আমার কতগুলো সিলভার আয়ন আছে? 6.023 × 10⁻23। তার জন্য আমার 1 মোল ইলেকট্রন লেগেছে, তাই তো? তাহলে 1 মোল ইলেকট্রন মানে এখানে কতগুলো ইলেকট্রন আছে? 6.023 × 10⁻23, তাই তো? তো অত ঝামেলায় আমার যাওয়ার দরকার নেই। তুমি সব সময় এই জিনিসটা, এটা একটা ফার্স্ট নাম্বার 1 ইম্পর্টেন্ট পয়েন্ট ফর দিস টপিক। 1 মোল ইলেকট্রন চেঞ্জ যদি হয়, তাহলে রিকোয়ার্ড ইলেকট্রিসিটি অলওয়েজ হবে 96500 কুলম্ব অথবা 1 ফ্যারাডে। মানে তোমার যত মোল ইলেকট্রন চেঞ্জ হবে তত মোল, মানে যত মোল তোমার ইলেকট্রন চেঞ্জ হচ্ছে তত ইনটু ফ্যারাডে। তোমার যদি 2 মোল চেঞ্জ হয় তাহলে 2 ফ্যারাডে লাগবে, 3 মোল চেঞ্জ হলে 3 ফ্যারাডে লাগবে। এবার যদি আমি কুলম্বের বেসিসে বলি, তোমার এখানে 1 মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে, তাই তোমার ইলেকট্রিসিটি কত লাগছে? 96500 × 1। তোমার যদি দুটো ইলেকট্রন চেঞ্জ হতো তাহলে কত হতো? 96500 × 2। তোমার যদি তিনটে ইলেকট্রন চেঞ্জ হতো তাহলে কত হতো? 96500 × 3 অ্যান্ড সো অন। তো তোমরা এই পয়েন্টটা একটু মাথায় রাখবে ভালো করে। এইখানে যত অঙ্ক আছে আমাদের এইটা যদি আমরা মাথায় রাখি, অনেকে অনেক রকম ভাবে ডিফিকাল্ট, তোমরা বইতে দেখবে অনেক বেশি কথা লেখা আছে, যেটা দেখে আমাদের এই অঙ্কগুলো বুঝতে অনেক অসুবিধা হয়। আমার পার্সোনালি যেভাবে এই অঙ্কগুলো বুঝতে সবচেয়ে সুবিধা হয় সেটা হচ্ছে নাম্বার অফ
মোল বা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, মানে যতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, যত মোল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে তত ইনটু 96,500 কুলম্ব কারেন্ট আমার লাগবেই। এখানে 1 মোল হয়েছে তাই 1 ইনটু 96,500। এরপরে বিভিন্ন অঙ্কে আমি আসবো যেখানে তোমরা দেখবে দুটো তিনটে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, সেখানে আমরা 2 ইনটু 96,500, 3 ইনটু 96,500 রিকোয়ারমেন্ট অনুযায়ী করব। ওকে, তাহলে আমরা এখানে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সিলভারের, আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই লাইনটা কিন্তু তোমরা খাতায় লিখে রাখো এবং মাথায় ঢুকিয়ে নাও। ওকে, তাহলে এখানে এই জায়গায় আমার 1 গ্রাম পরমাণু বা 1 মোল সিলভার অ্যাটম পাচ্ছি আমি, তাই তো? সিলভারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 108, 108। তাহলে এই যে আমি 108 গ্রাম সিলভার উৎপন্ন করছি, 108 গ্রাম সিলভার উৎপন্ন করছি, তার জন্য আমার কারেন্ট লাগছে কত? 96,500 কুলম্ব। তাহলে আমি যদি 1 গ্রাম সিলভার উৎপন্ন করতাম বা 1 গ্রাম সিলভারকে যদি ডিপোজিট করতে চাইতাম, তাহলে আমার কারেন্ট লাগতো কত? 96,500 বাই 108 কুলম্ব। আর আমার এখানে কত গ্রাম সিলভার ডিপোজিট করার কথা বলা আছে? 216 গ্রাম। তাহলে 2.16 গ্রাম। তাহলে 2.16 গ্রাম সিলভার যদি তুমি নিতে চাও, ডিপোজিট করতে চাও, তাহলে তোমার কত কুলম্ব লাগবে? ক্যালকুলেট করে ফেলো। এটা গিয়ে তোমার দাঁড়াবে হচ্ছে 1930, মানে 1930 কুলম্ব কারেন্ট লাগবে। অর্থাৎ একটা লোহার কাপে যদি তুমি 2.16 গ্রাম সিলভার ডিপোজিট করতে চাও, তোমার কারেন্ট লাগবে 1930 কুলম্ব অথবা 1930 কুলম্ব। কিভাবে আমি করলাম ওয়ান্স এগেন আমি একটু রিপিট করছি। আমি এখানে বলেই দিয়েছি যে সিলভার, তুমি যখন সিলভারটাকে প্রলেপ করবে, সিলভারের তো একটা লবণ নেবে বা সেই লবণের একটা সলিউশন নেবে। সিলভারের ম্যাক্সিমাম সল্ট, মানে ম্যাক্সিমাম সল্ট, সেখানে সিলভারের অক্সিডেশন স্টেট থাকে +1। তাহলে এক্ষেত্রে আমার Ag প্লাসটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে Ag হবে, তাই তো? এই যে আমাদের Agটা, Ag প্লাসটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে বা 1 মোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 1 মোল সিলভার অ্যাটম তৈরি করলো। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে যে 108 গ্রাম সিলভার, মানে 1 গ্রাম অ্যাটম সিলভারের জন্য তোমার 1 মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে। এবং আমি তোমাদের ইনফরমেশন কি দিলাম যে 1 মোল ইলেকট্রন চেঞ্জ, মানে যত মোল ইলেকট্রন চেঞ্জ আমাদের হবে তত ইনটু 96,500 কুলম্ব কারেন্ট আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, তাই তো? তাহলে এখানে আমাদের যেহেতু 1 মোল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে, তাই আমাদের রিকোয়ারমেন্ট কত হবে? 1 ইনটু 96,500। যদি 5 মোল চেঞ্জ হতো তাহলে তুমি 5 ইনটু 96,500 করতে। ক্লিয়ার? কোনো কনফিউশন থাকার কোনো জায়গা নেই। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? এই 100 গ্রাম অর্থাৎ 1 মোল সিলভার তৈরি করার জন্য আমার একটাই, মানে 1 মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে, অর্থাৎ 96,500 কুলম্ব লেগেছে। তাহলে 108 গ্রামের জন্য লাগে 96,500 কুলম্ব। তাহলে 1 গ্রামের জন্য কত লাগবে? 2.16 গ্রামের জন্য কত কুলম্ব কারেন্ট লাগবে সেটা আমরা ক্যালকুলেট করলাম। 1930 বা 1930 কুলম্ব কারেন্ট আমাদের প্রয়োজন। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিন করছি। পরের সাম দেখো তোমাদের স্ক্রিনে। বলছে একটা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে 2.015 গ্রাম সিলভার সঞ্চিত হয়। সিলভারের রাসায়নিক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ ই বার করতে বলেছে, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, এবং ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অর্থাৎ জেড, দুটোই বার করতে বলেছে। ওকে, সবার প্রথম তোমার যেটা কাজ সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্লাইড 3। তোমাকে আই বলে দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, টি বলে দেওয়া আছে 10 মিনিট। তাহলে মিনিটটাকে আগে আমি সেকেন্ডে নিয়ে যাব, 600 সেকেন্ড। তাহলে আমার Q ইজ ইকুয়াল টু কি? I ইন্টু টি, therefore 3 ইন্টু 600 অর্থাৎ 1800 কুলম্ব, 1800 কুলম্ব আমার কারেন্ট পাঠানো হয়েছে, তাই তো? আরেকটা কি আমার দেওয়া আছে? কতটা সিলভার ডিপোজিটেড হয়েছে সেটা আমার দেওয়া আছে। কি দেওয়া আছে? 2.015 গ্রাম। তাহলে ফার্স্ট পার্ট অনুযায়ী, ফার্স্ট ল, ফর্ম
ফার্স্ট ল অফ ফ্যারাডে আমি কি পেয়েছি, W ইজ ইকুয়াল টু Z ইন্টু কিউ। তাহলে Z ইজ ইকুয়াল টু আমার কত হবে, W বাই কিউ। W এর ভ্যালু কত, 2.015, কিউ কত আমাদের 1800 কুলম, মানে 1800 কুলম, তাই তো। তাহলে এবার তুমি ডিভাইড করো, ডিভাইড করলে আমার কি আসছে, 1.12 into 10 to the power minus 3, 1.12 into 10 to the power minus 3 গ্রাম পার কুলম। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অথবা ইলেকট্রো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে একটা পার্ট আমি বার করতে পারলাম, মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইকুইভ্যালেন্ট, সরি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট আমাদের কত হবে সেটা আমি বার করে ফেললাম। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট এবার আমরা চলে আসব পরের পার্টটায়, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হবে। তাহলে এবার আমি কোন ফর্মুলা কাজে লাগাবো, এবার আমি যেই ফর্মুলা কাজে লাগাবো সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই বাই এফ। এখান থেকে আমি ইটাকে বার করব, তাই তো। তাহলে দেখো ই ইজ ইকুয়াল টু আমার কি, W ইন্টু এফ বাই কিউ, তাই তো। তাহলে ডাব্লিউটা কত 2.015, ফ্যারাডে কত 96,500, আর কিউ কত 1800। তাহলে 2.015 ইন্টু 96500 ডিভাইডেড বাই 1800, 108.03। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট বা রাসায়নিক তুল্যাঙ্ক যেটা, সেটা আমরা বার করে নিতে পারলাম, তাই তো। এইবারে বিষয়টা হচ্ছে, একটা জিনিস তোমরা খুব সিম্পলি দেখো, আমি এখানে অঙ্কটা, এই অঙ্কটা এখানেই শেষ হচ্ছে, আমি জাস্ট একটা ভেরিফিকেশন বলছি। ধরো সিলভারের ম্যাক্সিমাম সল্ট, সেখানে সিলভার কোন চার্জে থাকে, +1, তাই তো। তাহলে সিলভারের ক্ষেত্রে আমার E ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ওর অ্যাটমিক ওয়েট বাই 1, যেহেতু ওর চার্জ +1 আছে। একটু আগে জাস্ট আগের অঙ্কেই বললাম সিলভারের অ্যাটমিক ওয়েট কত, 108। তাহলে সেই 108 কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, সিলভারের তুল্যাঙ্ক ভার কত হবে, 108ই হবে। দেখো ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করেছি 108.03, মানে কাছাকাছি অলমোস্ট 108, ঠিক আছে। তাহলে যখনই আমরা এই ধরনের কোনো আয়নের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করব, সেটা কি হয়ে যাবে, ওর অ্যাটমিক ওয়েট বাই ওর অক্সিডেশন স্টেট। ওকে, বোঝা গেল। নেক্সট ক্লিন করছি, দেখো পরের সাম তোমাদের স্ক্রিনে। হয়েছে, পড়েছো প্রশ্নটা। বলা হয়েছে দেখো, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যে পরিমাণ তড়িৎ পাঠালে 10 গ্রাম সিলভার তড়িৎদ্বারে জমা হয়, একই পরিমাণ তড়িৎ গোল্ড লবণের জলীয় দ্রবণে পাঠালে 6.08 গ্রাম গোল্ড জমা হয়। গোল্ডের আধান কত? প্রশ্ন পড়ে মনে হবে বাবা কি কঠিন প্রশ্ন, পারবো না, কিন্তু খুব সহজ প্রশ্ন। আমাকে করতে দাও, আমি একবার করলে এই ধরনের সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। দেখো কিরকম বলেছে, তাহলে আমি বেসিক্যালি যেভাবে অন্যান্য অঙ্কগুলো তোমাদের করিয়েছি, দুটো কেস বলেছে। তাহলে আমি প্রথমে এখানে লিখে নিচ্ছি ফর AgNO3। তাহলে AgNO3 যদি ব্রেক করে তাহলে কি হবে, Ag প্লাস আর NO3 মাইনাস, তাই তো। অর্থাৎ এখান থেকে যদি তোমার Ag প্লাসের ডিপোজিশন হতে হয়, তাহলে কত মোল ইলেকট্রন চেঞ্জ হবে, 1 মোল। তার মানে সুতরাং তুমি বলতে পারছো কি, যে 108 গ্রাম সিলভার ডিপোজিট করার জন্য বা অধক্ষিপ্ত করার জন্য আমার কারেন্ট লাগছে কত, 96,500 কুলম, যেহেতু 1 মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে।
তাহলে 1 গ্রাম সিলভার ডিপোজিট করার জন্য আমার কারেন্ট কত লাগবে? 96,500 বাই 108। আর তোমার এখানে সিলভার ডিপোজিট করা হয়েছে কত? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম সিলভার ডিপোজিট করার জন্য তোমার কারেন্ট কত লাগবে? 96,500 ইন্টু 10 বাই 108। তাহলে এটা করলে আমার কত আসছে? 8935.19 8935.19 কুলম্ব। মানে আমার 10 গ্রাম মানে AgNO3 সলিউশনের মধ্যে থেকে, সিলভার নাইট্রেট সলিউশনের মধ্যে থেকে 10 গ্রাম সিলভার ডিপোজিট করার জন্য আমি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে দেখে নিলাম যে আমার কারেন্ট লাগবে 8935.19 কুলম্ব। প্রশ্নে বলা আছে এই কুলম্বটাকেই তুমি এবার একটা আননোন গোল্ড সলের মধ্যে মানে গোল্ড সলিউশনের মধ্যে পাঠাচ্ছ। আননোন মানে এখানে যেমন তুমি জানো সিলভার নাইট্রেট সিলভারের চার্জ +1, সেক্ষেত্রে তুমি জানো না যে গোল্ডের চার্জ কত। তো আমি ধরে নিচ্ছি গোল্ডের চার্জ হচ্ছে +n। তাহলে देयरफॉर গোল্ডের চার্জ যদি +n হয় তাহলে ও n খানা ইলেকট্রন নেবে, নিয়ে চলে যাবে গোল্ডে, নিয়ে চলে যাবে গোল্ডে, তাই তো? তাহলে দেখো আমার গোল্ডের অ্যাটমিক মাস প্রশ্নে বলা আছে 197। তাহলে আমি কি করব? আমার 197 গ্রাম গোল্ড অধক্ষিপ্ত করার জন্য কারেন্ট লাগে কত? n ইনটু 96,500। তাহলে 1 গ্রাম গোল্ড ডিপোজিট করার জন্য কত লাগবে? বাই 197। আর তুমি গোল্ড ডিপোজিট করেছো কত? 6.08 গ্রাম। তাহলে 6.08 গ্রাম গোল্ড ডিপোজিট করার জন্য তোমার কত লাগবে? n ইনটু 96,500 ইনটু 6.08 বাই 197। তাহলে আমার এটা কত হচ্ছে? 96,500 ইনটু 6.08 ডিভাইডেড বাই 197, দ্যাট ইজ 2978.27 2978.27 n কুলম্ব। মানে এত ইনটু n কুলম্ব। এবার প্রশ্ন অনুযায়ী তোমাকে কি বলা হয়েছে? সিলভার নাইট্রেটে তুমি যে কারেন্ট পাঠিয়েছো আর গোল্ডে তুমি যত কুলম্ব পাঠিয়েছো দুটো ইকুয়াল, সমপরিমাণ কারেন্ট পাঠানো হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দেখো একই পরিমাণ মানে সিলভার নাইট্রেটে যা লেগেছে সেটাই তুমি গোল্ডে পাঠিয়েছিলে, তারপরে তুমি 6.08 গ্রাম পেয়েছো, তাই তো? তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কি বলতে পারি? देयरफॉर আমি বলতে পারি 2978.27 n is equal to 8935.19। তাহলে আমার n is equal to কি হয়ে যাবে? 8935.19 বাই 2978.27। তাহলে এটা আমরা একটু ডিভাইড করে দেখব। 8935.19 ডিভাইডেড বাই 2978.27, এটা আসছে আমাদের 3। অর্থাৎ তাহলে গোল্ডের আধান আমাদের কত হবে? মানে এখানে এই যে গোল্ড সল্টটা আছে এটা অ্যাকচুয়ালি Au+3, মানে গোল্ডের আধান হচ্ছে আমাদের +3। বোঝা গেল? ক্লিয়ার? আমি আরেকবার একটু অঙ্কটা রিপিট করে দিচ্ছি। প্রশ্নে বলা আছে যে তুমি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে কিছু পরিমাণ তড়িৎ চালনা করেছো, ইলেকট্রিসিটি পাঠিয়েছো, তার ফলে 10 গ্রাম সিলভার তোমার উৎপন্ন হয়েছে। এবার আমি কি করলাম? আমার কাছে সিলভার নাইট্রেট মানে আমি জানি Ag+, আর Ag+ মানে আমি জানি 1 মোল ইলেকট্রন চেঞ্জ হবে, অর্থাৎ 96,500 কুলম্ব কারেন্ট লাগছে 108 গ্রামের জন্য। তাহলে আমি 108 গ্রাম সিলভারের জন্য লাগছে 96,500, তাহলে 10 গ্রামের জন্য কত লাগবে অ্যাকচুয়ালি সেটা আমি ক্যালকুলেট করে নিলাম। এবার প্রশ্নে বলা আছে তুমি এই কারেন্টটাই পাঠিয়েছো গোল্ডের মধ্যে, একটা আননোন গোল্ড সলিউশনের মধ্যে, যেখানে গোল্ডের চার্জটা আমরা জানি না, ঠিক আছে? পাঠিয়ে তুমি কি করেছো? সেখান থেকে 6.08 গ্রাম গোল্ড ডিপোজিট করেছো। এবার আমি কি করলাম? ধরে নিলাম গোল্ডের চার্জ +n, অর্থাৎ n খানা ইলেকট্রন চেঞ্জ হবে। এবার তাহলে আমি কি দেখতে পাচ্ছি? 197 কুলম্ব উৎপন্ন করার জন্য আমার n ইনটু 197 গ্রাম গোল্ড উৎপন্ন করার জন্য n ইনটু 96,500 লাগছে। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে যত মোল ইলেকট্রন চেঞ্জ হবে তত ইনটু 96,500, তাই তো? তাহলে এবার দেখো তাহলে একে কত এততে কত, তাহলে আমি দেখছি 6.08 গ্রামের জন্য অ্যাকচুয়ালি আমার এত কুলম্ব কারেন্ট লাগে। এবার প্রশ্নে তো আমার বলাই আছে যে এইটাই আমার হচ্ছে এর সঙ্গে মানে এর জন্য প্রয়োজনীয় তড়িৎ,
তার মানে কি আমার এইটা ইজ ইকুয়াল টু এইটা আমি করে দিলাম, করে আমি n এর ভ্যালুটা +3 বার করে নিলাম। ওকে, ক্লিন করছি পরের সাম। প্রশ্নটা ভালো করে পড়ে নাও। এক্ষেত্রে আমার তোমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস আবার বলার আছে। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে যত মোল ইলেকট্রন চেঞ্জ হবে তত ইনটু 96,500 কুলম্ব কারেন্ট লাগবে। ওকে, নেক্সট এবার আমরা জলের তড়িৎ বিশ্লেষণ রিলেটেড কিছু পার্টিকুলার নিউমেরিক্যাল সামস আছে যেইগুলোতে আমরা যাব, এবং মাথায় রাখবে এই যে জলের তোমার ইলেকট্রোলিসিস রিলেটেড যে নিউমেরিক্যাল সামস, এইগুলোর জন্য আমার তিনটে জিনিস বা চারটে ইনফরমেশন, তিনটে থেকে চারটে ইনফরমেশন আমাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তো অঙ্কটা পার্টিকুলার অঙ্কটা স্টার্ট করার আগে আমি সেই ইনফরমেশনগুলো একটু বলে নিই। সবার প্রথম কি নোট ডাউন করে নেবে তোমরা আলাদা করে, যে জলকে যদি তুমি ইলেকট্রোলাইজ মানে ইলেকট্রোলিসিস যদি জলের তুমি করো তাহলে বেসিক্যালি কি তৈরি হয়, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন তৈরি হচ্ছে 1 মোল, অক্সিজেন তৈরি হচ্ছে 1/2 মোল। দেখে নাও ইকুয়েশনটা ব্যালেন্স আছে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, 1/2 O2 মানে একটাই অক্সিজেন, তাই তো? তাহলে দেয়ারফর হাইড্রোজেন এবং অক্সিজেনের উৎপাদনের অনুপাত কত আমাদের, 1:1/2, দ্যাট ইজ 2:1। very very important information, number 1, very very important information। জলের তড়িৎ বিশ্লেষণের ফলে দুটো গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন আর অক্সিজেন, এবং তাদের উৎপাদনের অনুপাত কত, রেশিও কত, 2:1। ওকে, এইবার দেখো এই যে মনে করো জলের মধ্যে কি থাকে, বেসিক্যালি যখন তুমি জলকে আয়ন হিসাবে পাবে তখন তো তুমি H+ আর OH- পাবে, তাই তো? খুব সিম্পলি যদি আমি দেখি, এই H+ টা তৈরি করে হচ্ছে হাইড্রোজেন, আর এই OH- থেকে তৈরি হয় হচ্ছে আমাদের অক্সিজেন, তাই তো? তাহলে এবার আমরা দেখে নেব, দেখো H+ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি তৈরি করবে, 1/2 H2 বেসিক্যালি, very very important, তাই তো? ক্লিয়ার? আর OH- এর ইকুয়েশনটা কি, OH- এর ইকুয়েশনটা ভালো করে দেখে নাও, 4OH- চারটে ইলেকট্রন লুজ করবে, করে তৈরি করবে 2 molecule of H2O, 1 molecule of oxygen। তাহলে 1/2 মোল হাইড্রোজেনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 1 মোল, আর 1 মোল অক্সিজেনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 4 মোল। এই ইকুয়েশন দুটোকে কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে, মানে জলের যে সমস্ত প্রশ্নগুলো আমি পাবো প্রত্যেকটা ক্ষেত্রে অলমোস্ট আমি কিন্তু কাজে লাগাবো। এই ইকুয়েশন দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে H+ আয়ন আমি ব্যালেন্স করে দেখে নিচ্ছি যে H+ আয়ন একটা ইলেকট্রন নিয়ে 1/2 মোল H2 তৈরি করে, আর এখানে আমি কি দেখছি যে 1 মোল O2 তৈরি করার জন্য মিনিমাম আমার 4টে OH লাগছে। তুমি ব্যালেন্স করে দেখো, 4টে OH না নিলে তুমি ব্যালেন্স করতে পারবে না ইকুয়েশনটা। ওকে, তাহলে এই দুটো ইকুয়েশন এবং এই ইনফরমেশনটা এটা কিন্তু আমাদের লাগবেই জলের ইলেকট্রোলিসিস রিলেটেড প্রবলেমস গুলো করার জন্য। ওকে, আচ্ছা দেখো এবার আমি প্রবলেমে চলে আসি, এটা ক্লিন করছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি কিন্তু বারে বারে বলছি, জলের যে কোনো অঙ্ক তোমরা যদি এই তিনটে লাইন, মানে এই লাইনটা মনে রাখো এবং মাথায় ঢুকিয়ে রাখো, তাহলে জলের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এমন কোনো অঙ্ক নেই জলের ইলেকট্রোলিসিস রিলেটেড যত কঠিন হোক করতে পারবে। বেশি বইতে দেখবে অনেক রকম কঠিন ভাবে বোঝানো আছে, অনেক কঠিন কিছু করার আছে, আমি বলবো বেশি কঠিনে যাওয়ার দরকার নেই, তুমি নিজে বুঝবে নিজে করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, দেখো তাহলে আমি ক্লিন করছি। তাহলে প্রথম কি বলা আছে, বলা আছে 100 সেকেন্ড সময় ধরে 100 অ্যাম্পিয়ার, মানে I ইজ ইকুয়াল টু বলা আছে 100 অ্যাম্পিয়ার, T ইজ ইকুয়াল টু বলা আছে 100 সেকেন্ড। তাহলে আমার Q কত হবে, 100 ইন্টু 100, দ্যাট ইজ 10,000 কুলম্ব, অর্থাৎ তুমি 10,000 কুলম্ব পাঠিয়েছো,
জলের মধ্যে তোমাকে বলেছে এসটিপি তে কত আয়তন তড়িৎ বিশ্লেষিত গ্যাস উৎপন্ন হবে, অর্থাৎ তোমাকে কিন্তু পার্টিকুলারলি হাইড্রোজেন বা অক্সিজেন আলাদা আলাদা করে চায়নি, তোমাকে কি বলেছে কতটা হাইড্রোজেন আর অক্সিজেন মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে মোট কতটা গ্যাস তোমার উৎপন্ন হবে। তাহলে তুমি কি করবে, আলাদা আলাদা করে হাইড্রোজেন কতটা উৎপন্ন হচ্ছে অক্সিজেন কতটা উৎপন্ন হচ্ছে বার করবে, বার করে নিয়ে দুটোকে যোগ করে দেবে, অঙ্ক শেষ। ঠিক আছে, চলো স্টার্ট করি। তাহলে হাইড্রোজেন এর উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ ফর দ্য প্রোডাকশন অফ হাইড্রোজেন গ্যাস, ইকুয়েশনটা আমাদের কি আমি টেনে নিয়ে আসবো, হাফ H2, তাই তো? দেখো তোমাকে আয়তন বার করতে বলেছে কিন্তু, মাইন্ড ইট। আমি এসটিপিতে যদি আমি 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন বলি, কত হয় এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার, হ্যাঁ কি না? তাই তো? তাহলে আমার এখানে হাইড্রোজেন তৈরি হয়েছে কত, হাফ মোল। তাহলে এসটিপিতে হাফ মোল H2 গ্যাসের আয়তন কত হবে, 22.4 এর অর্ধেক অর্থাৎ 11.2 লিটার, তাই তো? তাহলে দেখো তো আমি এটা লিখতে পারছি নাকি, 96,500 কুলম ইলেকট্রিসিটি তুমি যদি পাঠাও তাহলে হাইড্রোজেন কত তৈরি হচ্ছে, 11.2 লিটার। এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আমার এখানে কটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, একটা, অর্থাৎ কারেন্ট কত লাগবে 1 ইন্টু 96,500, তার ফলে আমার হাইড্রোজেন কতটা উৎপন্ন হয়েছে, হাফ মোল। তাহলে আমরা জানি এসটিপিতে 1 মোল হাইড্রোজেনের আয়তন বা 1 মোল যে কোনো পদার্থের আয়তন 22.4 লিটার বা 22.4 লিটার। তাহলে হাফ মোল যে কোনো সাবস্ট্যান্সের ভলিউম কত হবে এসটিপিতে, 11.2 লিটার, তাই তো? তাহলে আমরা বসিয়ে দিলাম, যেহেতু তোমরা বলবে যে ভলিউম বসালেন কেন, কারণ প্রশ্নের তোমার টোটাল কতটা হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে কত আয়তন উৎপন্ন হয়েছে, কতটা ভলিউম হয়েছে গ্যাসের, সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার 1 কুলম ইলেকট্রিসিটি পাঠালে তোমার কতটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, তোমার 11.2 ডিভাইডেড বাই 96,500। তোমার কারেন্ট পাঠানো হয়েছে কত, 10,000। তাহলে 10,000 পাঠালে তোমার কতটা উৎপন্ন হবে, এত। তাহলে এবার আমি একটু ক্যালকুলেট করে দেখে নেব। লিটার। তাহলে আমার হাইড্রোজেন কত তৈরি হলো, 1.16 লিটার। ক্লিয়ার? এখান থেকে আমি খুব সহজেই অক্সিজেনটা বার করতে পারি, আমি করব না, আমি অন্য কঠিন করেই করব, কারণ ওইটা তোমাদের শেখাটা দরকার। ক্লিয়ার? এবার দেখো, তাহলে হাইড্রোজেন কতটা উৎপন্ন হয়েছে আমি বার করে ফেলেছি, এবার অক্সিজেন কতটা উৎপন্ন হয়েছে বার করতে পারলেই আমার ঝামেলা মিটে যাবে। চলো তাহলে আমি অক্সিজেনের উৎপাদনের ইকুয়েশনটা লিখবো, এটা আমি ক্লিন করছি। ফর the production of oxygen মানে O2, ইকুয়েশনটা আমাদের কি, 4OH minus 4E gives 2H2O plus O2। তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি, 1 মোল O2 উৎপন্ন হয়েছে অর্থাৎ 22.4 লিটার। তার জন্য ইলেকট্রন কতগুলো চেঞ্জ হয়েছে, 4টে, তাই তো? তাহলে দেয়ারফর আমি বলতে পারি 4 ইন্টু 96500 কুলম ইলেকট্রিসিটি ইজ ইকুয়াল টু 22.4 লিটার O2। তাহলে 1 কুলম ইলেকট্রিসিটি পাঠালে কতটা O2 তুমি পাবে, তুমি ইলেকট্রিসিটি পাঠিয়েছো কত, 10,000 কুলম। তাহলে O2 কত পাওয়া উচিত, তাহলে আমি কত পাচ্ছি O2, 6
0.58 লিটার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে মোট কতটা পেলাম সেটা আমরা বার করতে পেয়ে গেছি। ক্লিয়ার? এবার তাহলে আমি লিখব, পুরোটা ক্লিন করলাম, এবার তাহলে আমি লিখব সুতরাং মোট তড়িৎ বিশ্লেষিত গ্যাসের পরিমাণ বা টোটাল ভলিউম অফ গ্যাস, টোটাল ভলিউম অফ গ্যাস কত? 1.16 হাইড্রোজেন আর 0.58 এটা হচ্ছে তোমার হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে তাহলে টোটাল কত হচ্ছে? 1.74 মোস্ট প্রবাবলি 1.74 লিটার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো, প্রশ্ন তোমাদের স্ক্রিনে আছে, দেখেছো? তাহলে তোমাকে সবার প্রথম, এটা আমাদের স্লাইড 6, আইটা বলে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার আর টাইম বলা আছে 3 মিনিট 13 সেকেন্ড। তাহলে এই পুরোটাকে আমি সেকেন্ডে নিয়ে যাব, অর্থাৎ 3 × 60 প্লাস 13 দ্যাট ইজ 193 সেকেন্ড। তাহলে আমার কিউ কত হয়ে গেল? কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, মানে 193 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 1930 কুলম, মানে 1930 কুলম। ক্লিয়ার? বোঝা গেল? এইবার বলেছে এই কুলম কারেন্ট যদি তুমি পাঠাও তাহলে জল কতটা বিয়োজিত হবে, ওয়াটার কতটা ডিসোসিয়েট করবে। দেখো আমি কিভাবে এই অঙ্কটার কনসেপশনটাকে ধরি বা আমার কিভাবে এই অঙ্কটা বুঝতে সুবিধা হয়। মনে করো এই যে আমার জল ভাঙে, জল ভেঙে তৈরি কি হয়? 1 মোল হাইড্রোজেন আর 1/2 মোল O2। তাহলে এই যে মনে করো 1 মোল হাইড্রোজেনের উৎপাদন, 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হওয়ার জন্য তো আমার 1 মোল জলকে ভাঙতে হয়, তাই তো? আমি সবার প্রথম কি করছি, 1 মোল হাইড্রোজেন উৎপন্ন হওয়ার জন্য প্রয়োজনীয় কারেন্ট মানে প্রয়োজনীয় তড়িৎটাকে গণনা করে ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে 1 মোল হাইড্রোজেন তৈরি করার জন্য যে কারেন্ট লাগবে পরোক্ষভাবে সেই কারেন্ট দিয়েই তো আমার 1 মোল জল ভেঙেছে, কারণ 1 মোল জল যদি না ভাঙতো তাহলে আমার 1 মোল হাইড্রোজেন তৈরি হতো না। কি বলতে চাইলাম বুঝতে পারলে? আবার বলছি, 1 মলিকিউল অফ হাইড্রোজেন যদি প্রডিউস করতে হয় বাই ইলেকট্রোলিসিস অফ ওয়াটার, তাহলে আমার 1 মলিকিউল ওয়াটারকে ইলেকট্রোলাইজ হতে হবে। মানে 1 মোল হাইড্রোজেন যদি তুমি উৎপন্ন করতে চাও জলের তড়িৎ বিশ্লেষণ করে, তাহলে 1 মোল জলকে তোমার বিয়োজিত হতে হবে, ভাঙতে হবে। অর্থাৎ তাহলে 1 মোল হাইড্রোজেনের জন্য বা 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় তড়িৎ যেটা আমার হবে সেটাই আমার 1 মোল জলের বিয়োজনের জন্য প্রয়োজনীয় তড়িৎ পরোক্ষভাবে, তাই তো? দেখো তাহলে আমি কি করব, তাহলে দেয়ারফর আমার হাইড্রোজেনের জন্য এক্সপ্রেশনটা কি? H প্লাস E থেকে হচ্ছে 1/2 H2। তাহলে দেয়ারফর আমি বলতে পারি 1/2 মোল হাইড্রোজেন নিডস, 1/2 মোল হাইড্রোজেনের জন্য কারেন্ট কত লাগে? যেহেতু একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে তাই 96500। তাহলে 1 মোল হাইড্রোজেনের জন্য কত লাগবে? 96500 বাই হাফ, অর্থাৎ 96500 ইন্টু 2, তাই তো? তো সেটা আমার কত হচ্ছে? 1,93,000, অর্থাৎ 193,000 কুলম। তাহলে আমি যদি 1 মোল হাইড্রোজেন তৈরি করতে চাই তাহলে আমার কত কুলম কারেন্ট লাগবে, তাই তো? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এত কুলম কারেন্ট দিয়ে তুমি 1 মোল জলকে ভাঙতে পারবে।
1 মোল জল মানে কত গ্রাম জল? 18 গ্রাম জল অ্যাকচুয়ালি। তাহলে আমি এবার বলতে পারি, আমি এই জায়গাটা মুছছি, শুধু কিউটা রাখছি। তাহলে আমি বলতে পারছি যে 1,93,000 কুলম চালনা করলে বিয়োজিত হয়, এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, আমি এই কিউটাও মুছে দিচ্ছি। 1930 তোমরা মনে রাখবে, আশা করি লিখে নিয়েছো। এই জায়গাটা আমি লিখছি 1,93,000 কুলম চালনা করলে বিয়োজিত হয় 18 গ্রাম। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আবার বলছি, এতবার বলছি তার কারণ আছে, কারণ তোমাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট, আমি তো বুঝতেই পারছি। 1 মোল জল ভেঙে 1 মোল হাইড্রোজেন, হাফ মোল O2 তৈরি হয়। এবার আমার 1 মোল হাইড্রোজেন তৈরি করার জন্য যে পরিমাণ কারেন্ট দরকার, যে পরিমাণ তড়িৎ দরকার, সেই পরিমাণ তড়িৎ দিয়েই তো আমি 1 মোল জলকে ভাঙতে পারবো। তাই জন্য আমি কি করলাম, 1 মোল হাইড্রোজেন তৈরি করার জন্য প্রয়োজনীয় তড়িৎ বার করে নিলাম, 19,300 কুলম আমি পেয়েছি। তাহলে এই 19,300 কুলম দিয়ে আমি 1 মোল জলকে ভাঙতে পারি, অর্থাৎ 18 গ্রাম জলকে ভাঙতে পারি। তাহলে 1 কুলম চালনা করলে কত ভাঙবে? 18/1,93,000। তাহলে তুমি পাঠিয়েছো কত? 1930। পাঠালে তোমার কি হবে? 18 × 1930 ডিভাইডেড বাই 1,93,000। 0.18 গ্রাম, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার তড়িৎ 3 ঘন্টা 13 মিনিট ধরে চালনা করলে তুমি 0.18 গ্রাম জলকে বিয়োজিত করতে পারবে। বোঝা গেল? ক্লিয়ার? কোনো অসুবিধা হলে বলবে, কোনো সমস্যা নেই, আবার হবে ডিসকাশন। আশা করি অসুবিধা হবে না, কারণ এটা খুব সিম্পলি তো আমি বলেই দিলাম যে 1 মোল জল ভেঙে আমার 1 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে 1 মোল হাইড্রোজেনের প্রোডাকশনের জন্য যে কারেন্টটা লাগছে সেটাই আমার জল ভাঙার জন্য কারেন্ট। তাহলে এই কারেন্টে আমার কতটা জল ভাঙছে? 1 মোল মানে 18 গ্রাম। তাহলে আমি লিখে নিলাম যে এত কুলম্বে ভাঙছে 18 গ্রাম। তাহলে 1930 যেটা আমি পাঠিয়েছিলাম 10 অ্যাম্পিয়ার করে 3 ঘন্টা 13 মিনিট, তাতে কতটা ভাঙবে? বোঝা গেল? সেটা আমার হয়ে গেল 0.18। ক্লিয়ার? নেক্সট ক্লিন করছি। পরের প্রশ্ন তোমাদের স্ক্রিনে আছে, দেখে নাও ভালো করে। 1 সেকেন্ড, জলের প্রবলেম, জলের মতো প্রবলেম। ক্লিয়ার? তাহলে বলে দিয়েছে যে এখানে জলের তুমি তড়িৎ বিশ্লেষণ করেছো, কি সময় ধরে করেছো, কি করেছো তোমার ব্যাপার, কিন্তু বলে দিয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে এসটিপিতে 16.8 ml তৈরি হয়েছে, দুটো মিলিয়ে মোট। তাহলে এবার তোমাকে বলেছে টোটাল কতটা কারেন্ট তুমি পাঠিয়েছিলে। ঠিক আছে? তাহলে একটু আগে আমি তোমাদের বললাম যে জল বিয়োজিত হয়ে আমাদের তৈরি হয় কি? হাইড্রোজেন আর হাফ মোল অক্সিজেন। দেয়ারফর হাইড্রোজেন ইজ টু অক্সিজেন কত? 1:1/2, তার মানে 2:1, তাই তো? টোটাল ভলিউম প্রডিউসড কত বলে দিয়েছে? 16.8 ml, তাই তো? নাকি 16 ml, লিটার বলনি, ml বলেছে। এবার তাহলে তোমার রেশিওটা তো 2:1, তাহলে 2:1 এর মধ্যে হাইড্রোজেন কত হবে? 2/3 × 16.8, তাই তো? তাহলে হাইড্রোজেন আমার কতটা হচ্ছে? 2 × 16.8 ডিভাইডেড বাই 3, মানে 11.2 লিটার হাইড্রোজেন আমার হচ্ছে। 11.2 লিটার হাইড্রোজেন আমার হচ্ছে, তাই তো? তাই তো? এবার বিষয়টাই তোমাকে বলেছে যে কত কুলম কারেন্ট পাঠানো হয়েছিল, তাহলে কত কুলম কারেন্ট পাঠানো হয়েছিল। তাহলে দেখো আমার হাইড্রোজেনের উৎপাদনের ইকুয়েশনটা কি?
হাইড্রোজেন উৎপন্ন হয় কিভাবে? হাফ H2। তার মানে আমি তো দেখতে পাচ্ছি যে এসটিপি তে সরি এটা লিটার হবে না, এটা এমএল হবে, এটা তো এমএল এ আছে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে আমার হাফ মোল হাইড্রোজেন তৈরি হওয়ার জন্য ইলেকট্রন চেঞ্জ হয় কটা? একটা। তাহলে হাফ মোল হাইড্রোজেন মানে মিলিলিটার হয়ে কত হবে? 11,200 মিলিলিটার, তাই তো? তাহলে দেয়ারফর আমি বলতে পারছি যে 11,200 মিলিলিটার H2 at STP, মানে STP তে H2 তৈরি করতে লাগে কত? 96,500 কুলম। তাহলে 1 ml তৈরি করতে লাগবে কত? 96,500 বাই 11,200, তাহলে 11.2 ml তৈরি করতে লাগবে কত? 96,500 বাই 11,200 ইন্টু 11.2, দ্যাট ইজ 96.5 কুলম। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা হাইড্রোজেন দিয়ে কেন করলেন, অক্সিজেন দিয়ে করলে কি হতো? প্রথমত আমি আগে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করি। মিশ্রণটা তো আমাদের জলের, সেটাকে ভেঙে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন পেয়েছো। এবার এমন তো নয় যে হাইড্রোজেন পাওয়ার জন্য তুমি আলাদা কারেন্ট পাঠিয়েছো, অক্সিজেন পাওয়ার জন্য আলাদা কারেন্ট পাঠিয়েছো, ব্যাপারটা তো সেরকম নয়। তুমি একটা ডেফিনাইট অ্যামাউন্টে ইলেকট্রিসিটি পাঠিয়েছো, তাহলে ভেঙে গিয়ে একটা একটা অক্সিজেন উৎপন্ন হয়েছে। সব মিলিয়ে যে আয়তন সেটা বলে দিয়েছে 16.8 ml, 16.8 ml। এবার আমি কি করলাম, যে কোনো একজনের রেসপেক্টে তাহলে আমি কতটা কারেন্ট লাগতে পারে সেটা যদি বার করে নিই, তাহলে সেটাই আমার ওভারঅল কারেন্ট হয়ে গেল, তাই তো? এমন তো নয় যে হাইড্রোজেনের জন্য একটা পাঠিয়েছি, অক্সিজেনের জন্য একটা পাঠিয়েছি, এমন তো বিষয়টা না। আমি তো একবার ইলেকট্রিসিটি পাঠিয়ে জলটা তড়িৎ বিশ্লেষিত হয়ে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে 16.8 ml তৈরি করেছে। তাহলে আমি যদি যে কোনো একটা গ্যাসকে ধরে নিয়ে কারেন্টের অ্যামাউন্টটা ক্যালকুলেট করে নিই তাহলেই হবে। এবার তোমাদের ব্যাপার হতে পারে, তোমরা বলতে পারো যে তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে আমরা বার করে দেখলাম, অক্সিজেনের রেসপেক্টেও কি সেমই হবে? তাহলে সেটা আমাকে দেখতে হবে, তোমাদেরকে ভেরিফাই করতে হবে। চলো তাহলে এই জায়গাটা তোমরা ক্লিন করে নাও। তাহলে আমি যদি এখান থেকে অক্সিজেন ধরে শুরু করি, অক্সিজেন কত হবে? 1/3 ইন্টু 16.8, অর্থাৎ 16.8 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 5.6 ml। তাহলে অক্সিজেনের ইকুয়েশনটা কি? 4OH মাইনাস 4E, সেখান থেকে 2H2O প্লাস O2, অর্থাৎ এখানে 1 মোল অক্সিজেন তৈরি হয় মানে 22,400 ml। তাতে তোমার কারেন্ট লাগে কত? 4 ইন্টু 96,500 কুলম। তাহলে আমি কি বলবো? দেয়ারফর 22,400 ml O2 উৎপাদন করার জন্য লাগে হচ্ছে 4 ইন্টু 96,500 কুলম। তাহলে 1 ml O2 উৎপন্ন করতে লাগবে কত? আর এখানে তোমার O2 উৎপন্ন হয়েছে কত? 5.6 ml। তাহলে 5.6 ml O2 যদি তুমি উৎপন্ন করতে চাও তাহলে তোমার কারেন্ট লাগবে কত? ইনটু 5.6। তাহলে চলো এটাও একটু ক্যালকুলেট করে দেখে নিই কত আসছে। (96.5) 96.5। দেখো তুমি যার রেসপেক্টেই করো না কেন, কারণ ইলেকট্রিসিটিটা তো তুমি একটাই ইলেকট্রিসিটি পাঠিয়েছো বা একই পরিমাণে ইলেকট্রিসিটি পাঠিয়েছো, তাতে গিয়ে দুটো গ্যাস উৎপন্ন হয়েছে। তুমি হাইড্রোজেনের রেসপেক্টে বার করো কতটা পাঠিয়েছিলে বা অক্সিজেনের রেসপেক্টে বার করো কতটা পাঠিয়েছিলে, সেটা তোমার সেমই হবে, 96.5। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট চলো পরের সাম তোমাদের স্ক্রিনে। খুব সহজ বলেছে, 1 ml হাইড্রোজেন 1 সেকেন্ডে উৎপন্ন করতে কত প্রবাহ মাত্রা লাগবে, অর্থাৎ কত অ্যাম্পিয়ার লাগবে, সেটা তোমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে সবার প্রথমে আমি যেটা বার করব যে 1 ml হাইড্রোজেন এসটিপি তে তৈরি করতে আমার কতটা কারেন্ট লাগে।
বহুবার করলাম একই ধরনের। কিভাবে করব? সেই আমাদের হাইড্রোজেন উৎপন্ন হওয়ার ইকুয়েশন। কি ইকুয়েশন? এইটা। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে 11200 ml হাইড্রোজেন, এটা তোমরা বুঝতে পারছো তো 11200টা কেন লিখছি? 1 মোল হাইড্রোজেন এসটিপি তে হচ্ছে 22400 ml, তাহলে হাফ মোল হাইড্রোজেন মানে তার অর্ধেক 11200 ml। তাহলে 11200 ml হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজন কত? 96500 কুলম্ব। তাহলে 1 ml হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজন কত হবে? 96500 বাই 11200, এটা কত হচ্ছে? 8.616 কুলম্ব। 8.616 কুলম্ব। তাহলে এবার আমাকে আইটা বার করতে হবে। কিউটা হচ্ছে 8.616, আমি বার করে নিলাম। টিটা প্রশ্নে বলে দিয়েছে 1 সেকেন্ড, তাহলে আই কত হবে? তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? কিউ বাই টি, দ্যাট ইজ 8.616 বাই 1, দ্যাট ইজ 8.616 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 ml হাইড্রোজেন উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 8.616 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট ক্লিন করছি। পরের প্রশ্নটা পড়ে নিয়েছো? দেখো বলেছে 1 মোল Cr2O7 2- আয়নকে Cr3+ এ বিজারিত করতে কত পরিমাণ তড়িতের প্রয়োজন? কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? কিভাবে আমরা করব? ক্লাস 11 এ তোমরা ইকুয়েশনটা করেছিলে। Cr2O7 2- থেকে তৈরি হচ্ছে Cr3+। তাহলে এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা ব্যালেন্স করি কি করে? আমি একটু ছোটবেলার জিনিস মানে ক্লাস 11 এর জিনিস আবার একটু বলে দেবো। সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে দুটো ক্রোমিয়াম আছে, তাই এদিকে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, নাম্বার অফ ক্রোমিয়াম সেম হয়ে গেল। ক্লিয়ার? এবার এই যে আয়নটা, এই আয়নে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? দেখো ক্রোমিয়ামের আমি ধরলাম x * 2 প্লাস অক্সিজেনের হচ্ছে -2 * 7। ওভারঅল আয়নটার চার্জ কত? -2। তাহলে আমার কি হয়ে গেল? 2x - 14 = -2। তাহলে x = কি হয়ে গেল? +12/2, দ্যাট ইজ +6। তাহলে আমার ক্রোমিয়ামের এখানে কত হলো? +6। মানে ক্রোমিয়ামের চার্জ আমার এখানে কত হলো? +6, তাই তো? তাহলে ক্রোমিয়ামটা আমার এখানে +6 থেকে +3 হচ্ছে। কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? 3টে না, 6টা। 3টে তোমরা ভাবতে পারো, কিন্তু 6টা। কিভাবে? দেখো আমার এখানে তো দুটো ক্রোমিয়াম আছে, অর্থাৎ আমি লিখলাম এখানে একটা ক্রোমিয়ামের মাথায় +6 আর একটা ক্রোমিয়ামের মাথায় +6। এইদিকে আমার দুটো ক্রোমিয়াম আছে, একটা ক্রোমিয়ামের মাথায় +3 আর একটা ক্রোমিয়ামের মাথাতেও +3। তাহলে এই ক্রোমিয়ামটা যখন +6 থেকে +3 হবে, এই ক্রোমিয়ামটা যখন +6 থেকে +3 হবে, এখানে কটা ইলেকট্রন চেঞ্জ হবে? 3টে। এখানে কটা ইলেকট্রন চেঞ্জ হবে? 3টে। তাহলে টোটাল কটা চেঞ্জ হলো আমার? দুটো ক্রোমিয়ামের জন্য 6টা, তাই তো? তাই জন্য আমি এখানে লিখে দিলাম 6e। এটুকুই আমার দরকার, এই অঙ্কটা করার জন্য আমার এইটুকুই দরকার যে কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। কারণ তুমি বুঝতেই পারছো যে ইলেকট্রন কত মোল চেঞ্জ হচ্ছে, সেটা বুঝতে পারলেই তুমি তড়িতের পরিমাণটা বার করে ফেলতে পারবে, তাই তো? তাহলে এটাকে ব্যালেন্স করার নিয়মটা কি ছিল? এদিকে কটা অক্সিজেন এক্সট্রা আছে, এটা অ্যাসিডিক মিডিয়ামে করছি আমি, কটা অক্সিজেন এক্সট্রা আছে? 7টা। তাহলে উল্টো দিকে তোমার 7টা জল যোগ করতে হতো, ক্লাস 11 এ পড়ানো হয়েছিল এটা।
আর সেম সাইডে দ্বিগুণ সংখ্যক H প্লাস, তাহলে আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। যদিও এই ব্যালেন্স করাটা আমার এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে কিন্তু দরকার নেই, কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে সেটাই এনাফ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 1 মোল Cr2O7 কে Cr3+ এ পরিণত করার জন্য কত মোল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে? 6 মোল। সুতরাং অঙ্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে। 1 মোল Cr2O7 2- কে বিজারিত করতে লাগবে কত? 6 × 96500 কুলম্ব। তাহলে দেখো 6 × 96500 কুলম্ব, অর্থাৎ 579 মানে 5,79,000 579,000 কুলম্ব। ক্লিয়ার? অর্থাৎ 1 মোল Cr2O7 2- কে বিজারিত করতে আমার তড়িতের প্রয়োজন হলো 5,79,000। তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। জাস্ট কতগুলো ইলেকট্রন চেঞ্জ হচ্ছে বার করো, বার করে তত × 96,500 করে দাও, গল্প শেষ। ওকে, ক্লিন করছি। S10 এই অঙ্কটা গতদিনের হোমওয়ার্কের একটা অঙ্ক, যেটা আমাকে দুজন মোস্টলি বলেছিল যে এটা বুঝতে পারছি না, তো আমি বলেছিলাম যে এটা আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করে দেবো, তোমাদের চিন্তা নেই। তো সেটা আমি এক্সপ্লেন করছি। আর এক্ষেত্রে আরও একটা কথা বলবো, একজন যারা তোমরা বইয়ের সলিউশন থেকে অঙ্কগুলো করার হেল্প নিচ্ছ বা বইয়ের এক্সাম্পল থেকে হেল্প নিচ্ছ, তোমাদের বইতে এই অঙ্কটা যেখানে করা আছে সেখানে কিন্তু এটা একটু ভুল করা আছে। দ্যাট ইজ বাই আমি অনেকের খাতায় দেখেছি যে সেই অ্যান্সারটা বইয়ের মতন এসছে। বইয়ের মতন আসা মানেই যে অঙ্কটা ঠিক তা কিন্তু নয়, বইয়ের অনেক সময় ভুল থাকে, আমি অনেক সময় ভুল করতে পারি, ঠিক সিমিলারলি তোমরাও যেমন ভুল করো। তো বইতে কিন্তু এই অঙ্কটার সলিউশনটা ভুল করা আছে। কেন ভুল করা আছে, কি জন্য, দেখো কোথায় ভুলটা আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে হচ্ছে আমার Mg2+ আর 2Cl-, তাই তো? আচ্ছা, এবং তাহলে এটার ক্ষেত্রে আমি λ0 অফ MgCl2 কি লিখতে পারবো? λ0 অফ Mg2+ প্লাস 2 × λ0 অফ Cl-, এই দুইটা কিন্তু আমাদের মাল্টিপ্লাই করতে হবে। আমি এটা তোমাদের কোলরাস ল করানোর সময় বলেছিলাম যে যতগুলো আয়ন তৈরি হচ্ছে ততগুলো মাল্টিপ্লাই করতে হবে। বইতে কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা করা নেই, যেখানে সলভটা তোমরা দেখেছো। ওকে, তাহলে আমি কত লিখবো ম্যাগনেসিয়ামের? 53.06 প্লাস 2 × λ0 অফ Cl- করলে কত হবে? এইটা। তাহলে বইতে যে ডেটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা 2টাকে মাল্টিপ্লাই কিন্তু আমাদের করতে হবে। $205 205.74 এটা হচ্ছে আমাদের ওহম ইনভার্স, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা। অনেকের কোয়েশ্চেন এটা ছিল যে কোলরাস লতে তো আমরা অসীম লঘুতায় মোলার পরিবাহিতা করেছি, তাহলে অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা আমরা কি করে বার করব? অসীম লঘুতায় মোলার পরিবাহিতা যেভাবে বার করা হয়, অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা আমরা সেইভাবেই বার করি। ওকে, বোঝা গেছে? দেখো তাহলে এইবার যে জিনিসটা আমরা করব যে λm/λ ইজ ইকুয়াল টু, আমরা একটা রিলেশন পেয়েছিলাম মনে করে দেখো, কাপ্পা × 1000 বাই মোলারিটি আর কাপ্পা × 1000 বাই নর্মালিটি ছিল, তাই তো? ছিল এটা। এবার এখান থেকে আমরা কাপ্পা কাপ্পা ক্যান্সেল করতে পারি, 1000 ক্যান্সেল করতে পারি, তাহলে বিষয়টা আমার গিয়ে কি দাঁড়াচ্ছে? নর্মালিটি বাই মোলারিটি অ্যাকচুয়ালি। তাহলে নর্মালিটি মানে কি ছিল?
W বাই E ইন্টু ভি, মোলারিটি মানে কি ছিল W বাই M ইন্টু ভি, তাই তো? তাহলে আমার এখান থেকে W W V V ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি M বাই E, তাই তো? এবার তোমরা দেখো এই যে আমার সল্টটার কথা আমি বলেছি, এটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু কি হবে, মলিকুলার ওয়েট বাই 2 হবে না? কারণ এখানে আমার সল্টের চার্জ মানে ক্যাটায়নিক চার্জ তো +2, তাই তো? তাই জন্য আমি E এর জায়গায় কি বসাতে পারি m/2, তাহলে m ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি এটা কি পেলাম আমি 2 পেলাম। তাহলে সুতরাং আমি বলতে পারবো lambda m is equal to 2 into lambda for this salt, তাহলে lambda 0 m is equal to 2 into lambda 0 for this salt, তাই তো? তাহলে আমি এবার এই পুরো পার্টটা ক্লিন করছি, এটা সলভ তোমাদের দেওয়া আছে। তাহলে আমার lambda m 0টা কত বের হচ্ছে 2 into 205.74, অর্থাৎ 2 into 205.74, that is 411.48। .06 plus 2 into 76.34, 205.74 into 2, 411.48। এটা হয়ে গেল আমার অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। ক্লিয়ার? এই জায়গায় আমাদের ডিসকাশনস শেষ হচ্ছে। হোমওয়ার্ক আমি কালকে রাত্রে মানে আগামীকাল রাত্রে তোমাদের প্রোভাইড করব, অর্থাৎ স্যাটারডে নাইট। নেক্সট ক্লাস তোমাদের থাকবে মানডে, সোমবারের অবধি তোমাদের ওই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। স্যাটারডে নাইটের আগে আমি কিন্তু হোমওয়ার্ক তোমাদের পাঠাবো না, আমাকে বারবার জিজ্ঞাসা করবে তোমরা, আমি যে কারণে বলেই দিলাম যে স্যাটারডে নাইট তোমরা হোমওয়ার্কটা পাবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গায় মানে এই ভিডিওর সঙ্গে বা এই ভিডিওতেই আমাদের কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন অর্থাৎ ক্লাস 12-এর আরও একটা ইউনিট 5 নম্বরের ইউনিট শেষ হচ্ছে। এক্সামের ডেট আমি বলবো, তার আগে ডাউট ক্লিয়ার করার জন্য যদি তোমাদের যা ডাউট থাকবে সেই ডাউটগুলো নিয়ে যদি কিছু সেরকম অনেক ডাউট এক জায়গায় হয় তাহলে আমি সেই ডাউট ক্লিয়ারেন্সের জন্য আরও একটা ক্লাস করাবো। আদারওয়াইজ আমরা নতুন চ্যাপ্টারে যাব। এরপরে যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করব সেই চ্যাপ্টারটা অর্গানিকের একটা চ্যাপ্টার হবে, সেটা আমি বলে দেবো কোন চ্যাপ্টারটা আমি স্টার্ট করব। আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ। হোমওয়ার্ক তোমরা আগামীকাল রাত্রে অর্থাৎ স্যাটারডে নাইট হোমওয়ার্ক তোমরা পাবে। ওকে, থ্যাংক ইউ।